ওকে, তাহলে আমরা আগের দিন কি দেখেছি? দ্য পোয়েট্রি অফ আর্থ বোঝার চেষ্টা করেছি। আজকে প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, এর আগেও আমি বলেছি যে কোনো চ্যাপ্টারের যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, যে কোনো চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমি কোনগুলো করব এইটা ঠিক করতে গেলে আমার আগের সালের কোশ্চেনগুলো দেখতে হবে। দেখো, অবশ্য ভালো তো, ভালো আছে তো? ঘর থেকে বেরিয়েও না এখন কেউ? বেশ, দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ। আচ্ছা, তোমাদেরকেও তো দেখাতে হবে। এবারে আমি সাল অনুযায়ী, সাল ধরে ধরে কোশ্চেনগুলো প্রথমে বলে যাচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কি কি কোশ্চেন এসেছিল। কোশ্চেন্স অফ দ্য প্রিভিয়াস ইয়ার্স, আগের বছরের কোশ্চেন। দেখো, 2015-তে কি পড়েছিল, মন দিয়ে দেখতে হবে এটা কিন্তু। ওকে, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। 6 নম্বরের একটা কোশ্চেন ছিল, মানে বড় কোশ্চেন, যে কিডস কেন মনে করছেন যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনোই থেমে যায় না, কেন মনে করছেন? এটা হচ্ছে 2015-তে, মানে পৃথিবীর গান কখনো কেন থামে না, এটা হয়ে গেল 2015। চলে এসো 2016-তে। 2016-তে কি বলছে? হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। 2016-তে এসে পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় গ্রীষ্মের কোন ছবিটা ফুটে উঠেছে, এর জন্য দিয়েছেন 4 নম্বর। আর এর সঙ্গে একটা 2 নম্বরের প্রশ্ন দিয়েছে, দেখো, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। এটাকে, এই যে এটাকে মানে গ্রীষ্মের যে ছবিটা ফুটে উঠেছে সেটাকে, গ্রীষ্মের ছবিটাকে, গ্রীষ্মের যে মেন কথা আছে সেটাকে শীতের যে মেন থিম আছে সেখানে কিভাবে কবি নিয়ে গেছেন, এর জন্য 2 নম্বর দিচ্ছেন। ঠিক আছে, 2016। 2015-তে কি পেলাম, যে পৃথিবীর গান কেন থামে না। ঠিক আছে, আর 2016-তে পেলাম গ্রীষ্মের চিত্র এবং সেটা শীতে কিভাবে ঢুকছে। এবার দেখো 2017-তে চলে এসো। 2017-তে বলছে হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ। কিডস পোয়েট্রি অফ আর্থ বলতে কি বুঝিয়েছেন, এর জন্য দিয়েছেন 2 নম্বর। এরপরে 4 নম্বরের কোশ্চেন দিয়েছে, দেখো, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস। তিনি কেন বলছেন যে এই কবিতাটা কখনোই বা এই গানটা কখনোই বন্ধ হয় না। তাহলে 2015 যা কোশ্চেন 2017-রও বড় কোশ্চেন, তাই একই, যে পৃথিবীর গান কখনোই কেন থামে না। আর 2016-তে কি পেয়েছি, মাথাতে রাখতে হবে কিন্তু, 2016-তে পেয়েছি গ্রীষ্মের চিত্র। 2018-তে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, 6 নম্বরে দিয়েছে। তাহলে 2018-তে এসছে পোয়েট্রি অফ আর্থ কবিতার যে টাইটেল সেটা কতটা ঠিক। 2019-এ বলছে হাউ ডাজ কিস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস। একই প্রশ্ন 2015, 17, 19 কিস কিভাবে দেখাচ্ছেন যে পোয়েট্রি অফ আর্থ কখনোই থামে না, পৃথিবীর গান কখনোই থামে না, একই প্রশ্ন। 2020-তে বলছে আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে এটার জন্য 2 নম্বর দিয়েছে, এই প্রশ্নটার জন্য, যে পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় যে কণ্ঠস্বরগুলোর কথা বলা হয়েছে সেগুলো কাদের। 4 নম্বরে কি দিয়েছেন, দেখো, হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস। 2020 প্রথম প্রশ্ন ছিল যে পোয়েট্রি অফ আর্থে যে সমস্ত কণ্ঠস্বরগুলো রয়েছে সেগুলো লেখো। পরে কোশ্চেন বলছে কিডস এই যে কণ্ঠস্বরগুলো তুমি লিখলে সেইগুলোর মাধ্যমে কিডস কিভাবে দেখাচ্ছেন যে পৃথিবীর গানটা আবহমান কাল ধরে চলে যাচ্ছে। তাহলে 2015, 17, 19, 20 একই প্রশ্ন হলো। আচ্ছা, এখানে লেখা আছে আমার 15, 17, 19 সেম, 20টা আমি পরে লিখেছি বলে লিখিনি, 20টাও সেম। আমি যেটা লিখেছি সেটাকে প্যারা অনুযায়ী ভাগ করেছি, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে, ওকে, বা ABCD এরকম ভাগ আছে। এটা কেন করেছি, এটা তোমাদের সুবিধার জন্য করেছি। প্রথম প্রশ্নের উত্তরটা তুমি যখন মুখস্থ করে ফেললে, তারপরে যে সমস্ত প্রশ্নগুলো আসছে এবং তাদের যে উত্তরগুলো আসছে, সেই উত্তরে দেখবে প্রথম যে প্রশ্নের উত্তর মুখস্থ করছো তারও হয়তো কিছু অংশ থেকে গেল। ঠিক আছে, তাই তোমাদের বোঝাবার জন্য যে কোন প্রশ্নের কোন উত্তরের কোন অংশটা আবার অন্য একটা প্রশ্নে উত্তর হিসেবে আমি লিখতে পারবো, সেই তোমাদের বোঝাবার জন্য 1, 2, 3, 4 বা ABCD এই অংশে ভাগ করেছি। তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরটা বাড়িতে যখন খাতাতে লিখবে তখন তোমরা আমি যেভাবে লিখেছি এইভাবে লিখতে পারো, 1, 2, 3, 4 এমনি করে, বা ABCD এইভাবে তোমরা বাড়িতে লিখবে।
কিন্তু পরীক্ষা খাতায় যেন খবরদার লিখতে যেও না। তোমাদের সুবিধার জন্য আমি করেছি যে কোন অংশটা, কোন প্রশ্নের কোন অংশটা আবার এখানে ঢুকেছে, তাহলে সেইটা মানে সেই উত্তরটা আমাকে আর মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, নিশ্চয় পরীক্ষা খাতায় এগুলো লিখবে না। তাহলে বুঝাতে পারলাম। এবার আমি শুরু করছি। দেখো আমি যে প্রশ্নটা দিচ্ছি, প্রথম প্রশ্নটা বিউটি অফ সামার। ধরো বলছে যে মানে গ্রীষ্মের সৌন্দর্যটা কিভাবে কবি পোয়েট্রি অফ আর্থে তুলে ধরেছেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। বা সামার নিয়ে, সরি আমি একটু দাগ দিয়ে দিই, দেখো বিউটি অফ সামার বা সামার নিয়ে যে কোনো বড় কোশ্চেন যদি আসে, সামার নিয়ে যে কোনো বড় কোশ্চেন যদি আসে, যে কোনো কোশ্চেন সামার নিয়ে যা যা কোশ্চেন দেবে দেখ না কেন, হাউ ডাজ গ্রাস হপার লিড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, এই প্রশ্ন কিন্তু কখনোই আসেনি যে পোয়েট্রি অফ আর্থের গ্রাস হপারের ভূমিকাটা কি। ওকে, বা রোল অফ দ্য গ্রাস হপার, বা ওই গ্রাস হপারের ভূমিকা কি, এই প্রশ্ন কিন্তু আসেনি কখনো। ওই গ্রীষ্মের ছবির ও যা উত্তর হবে গ্রাস হপারের রোল তাই একই হবে। এই যে চারটা আমি লিখেছি চার, এই চারটা কিন্তু এই প্রশ্নের মান নয়। ঠিক আছে, প্রশ্নের মান মানে প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর ধরো একটা সামান্য প্রশ্ন এসছে বা গ্রাস হপার নিয়ে বড় কোশ্চেন এসছে, তো সেই প্রশ্নের উত্তর লিখলে যে তুমি চার পাবে তা নয়। এই চারটা হচ্ছে আমি যে উত্তর আগে তৈরি করেছি তার 4 নম্বর প্যারাটা লিখলেই এই প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, তো তোমরা এখানে চার যখন বাড়িতে খাতাতে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, চার লিখে রাখতে পারো। কারণ এই চার আমার যে টোটাল রাইটিং তার মধ্যে যে চার, সেই চার অংশে যেটা রয়েছে সেটা আবার অন্য প্রশ্নের উত্তরে লিখতে হবে, কিন্তু পরীক্ষার হলে এগুলো লিখবে না। দেখো উত্তর পড়ার সময় প্রশ্নটা সবসময় মাথাতে যেন ঘোরে এবং উত্তরটা মুখস্থ হবে, তবে বেশি ভালোভাবে এবং বুঝতেও পারবে। দেখো তাহলে প্রশ্নটা হলো গ্রীষ্মের ছবি নিয়ে যে কোনো বড় প্রশ্ন, গ্রীষ্ম নিয়ে যে কোনো বড় প্রশ্ন, বা গ্রাস হপারের রোল নিয়ে যে কোনো বড় প্রশ্ন। ঠিক আছে, তার উত্তর কি? তোমাদের আরো সুবিধা করে দিয়েছি, এবারে উত্তরের প্রতিটা সেন্টেন্সের বাংলা করে দিয়েছি ভেঙে ভেঙে। আমি এখন বলার সময় তোমাদেরকে আমি উচ্চারণগুলো বলে দেবো, মন দিয়ে শুনবে এবং দেখবে ভিডিওতে। দেখো, Keats upholds the two main seasons and shows us how the poetry of earth is never dead. কিটস দুটি প্রধান ঋতুকে তুলে ধরেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন কিভাবে পৃথিবীর গান কখনো থেমে যায় না। অ্যাট দ্য টাইম অফ ডুইং ইট, এটা করার সময়, দেখো ভেঙে ভেঙে বাংলা করে দিয়েছি, দ্য বিউটি অফ সামার অ্যাজ ওয়েল অ্যাজ অফ উইন্টার হ্যাজ বিন ডেপিক্টেড বাই হিম, গ্রীষ্ম ও শীতের সৌন্দর্য তার দ্বারা আঁকা হয়েছে। তাহলে যারা ইতিমধ্যে পড়েছো, আমি যখন বুঝিয়ে দিয়েছি, যারা বাড়িতে পড়েছো তারা বুঝতেই পারছো পোয়েট্রি অফ আর্থে গ্রীষ্ম এবং শীতের সৌন্দর্যের কথা বলা হয়েছে, সেই কথাটা এখানে লেখা হয়েছে। এবার দেখো, ইন টায়ারিং সামার, ক্লান্তিকর গ্রীষ্মে, হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখি, দ্য সিঙ্গার্স অফ নেচার কুইন, যারা প্রকৃতি রানীর গায়ক, মানে সেই পাখিগুলো, আর এক্সহস্টেড, এক্সহস্টেড এটার উচ্চারণ এক্সহস্টেড, ডিউ টু দ্য হট সান, উত্তপ্ত সূর্যের কারণে ক্লান্ত, বা সূর্যরশ্মিতে ক্লান্ত, সূর্যরশ্মি, গরম সূর্যরশ্মির কারণে ক্লান্ত, অ্যান্ড টেক রেস্ট ইন সাম ট্রিজ, এবং গাছে বিশ্রাম নেয়, when the song of the earth seems to stop, এর মানে হচ্ছে যখন মনে হয় পৃথিবীর গান থামতে চলেছে, দ্য গ্রাস হপার কামস ফরওয়ার্ড, গ্রাস হপার এগিয়ে আসে বা ঘাস ফড়িং এগিয়ে আসে, টু কন্টিনিউ দ্য সং ইন সামার, মানে গ্রীষ্মের গানকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘাস ফড়িং এগিয়ে আসে। অ্যান্ড দাস, আচ্ছা এইটার উচ্চারণ হচ্ছে গিয়ে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ, অ্যান্ড দাস he also enjoys the gaiety, এটা উচ্চারণ gaiety and abundance of the summer, এবং এইভাবে সেও গ্রীষ্মের আনন্দ ও প্রাচুর্যতাকে উপভোগ করে। হুইচ সিজন, যে ঋতুটি মানে গ্রীষ্ম ঋতুটি, অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, রিমেন্স ভাইব্র্যান্ট, হ্যাঁ, উইথ দ্য সাউন্ড অফ গ্রেসফুল গ্রাস হপার, মানে অনুরণিত হয় বা বেঁচে থাকে রাজকীয় বা সুন্দর ঘাস ফড়িং এর শব্দে। দ্য ইনসেক্টস ভয়েস, মানে পতঙ্গটির শব্দ, ক্যান বি হার্ড, শুনতে পাওয়া যায়, ফ্রম দ্য বুশেস, ঝোপঝাড় থেকে, অ্যান্ড দ্য নিউলি হিউন, HEWN, হিউন, হ্যাঁ, মেডোজ, এবং সবে কাটা হয়েছে এমন তৃণক্ষেত্র থেকে, হুইচ প্রেজেন্ট দ্য বিউটি অফ দ্য সামার পিকচারেস্কলি, এটা হচ্ছে গিয়ে
পিকচারেস্কলি, যা গ্রীষ্মের সৌন্দর্যকে ছবির মতো উপস্থাপিত করে বা তুলে ধরে। দ্য গ্রাস হপার, এই যে ডি, এই যে মাঝে ডি দেখো, এখানে দেখো ডি লেখা আছে, ডি, এই ডি টি এগুলো তোমরা খাতাতে বাড়িতে লেখার সময় এটা দেখে দেখে বাড়িতে লেখার সময় লিখবে, কারণ এই ডি অংশটা আবার অন্য প্রশ্নের উত্তরে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে লিখবে না। গ্রাস হপার, ঘাস ফড়িংটি, বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, ডিউ টু হিজ কন্টিনিউয়াস মার্থ অ্যান্ড মেরিমেন্ট, কন্টিনিউয়াস, হ্যাঁ, মার্থ অ্যান্ড মেরিমেন্ট, মেরিমেন্ট, তার নিরবচ্ছিন্ন বা বিরতিহীন আনন্দের কারণে। তাহলে গ্রাস হপার কেন ক্লান্ত হয়ে পড়ছে? তার এই যে ডিউ টু হিজ কন্টিনিউয়াস মার্থ অ্যান্ড মেরিমেন্ট, তার নিরবচ্ছিন্ন বা বিরতিহীন আনন্দের কারণে। এই বড় কোশ্চেন করলে এসে কিউ গুলো হয়ে যাবে, ওকে। তারপর সে কি করছে? টেক্স রেস্ট, বিশ্রাম নেয়, আন্ডার সাম বুশেস, কিছু ঝোপঝাড়ের নিচে, টু রিগেন, হ্যাঁ, রিগেন হিজ এনার্জি, তার শক্তি পুনরুদ্ধারের জন্য, এনার্জি এটা, সো দ্যাট, যাতে, হি ক্যান ইন্ডালজ হিমসেলফ, সে নিজেকে নিয়োজিত করতে পারে। প্রশ্নগুলো এই ভিডিও শেষে আবার দিয়ে দেবো। ইন কন্টিনিউইং, চালিয়ে যেতে, দ্য সং অব দ্য সামার, গ্রীষ্মের গানকে, অ্যান্ড দাস, এবং এইভাবে, হি নেভার ইজ স্যাটিসফাইড, সে কখনোই তৃপ্ত হয় না, উইথ দ্য, এটা হচ্ছে কি স্যাটিসফাইড, হ্যাঁ, উইথ দ্য এনজয়মেন্টস অফ সামার, গ্রীষ্মের আনন্দে, ডিউ টু হুইচ, যে কারণে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কখনোই থামে না, কি পৃথিবীর গান কখনোই থামে না। তাহলে দেখো, এই যে একটা গ্রীষ্মের বর্ণনা যখন করছি, বা গ্রাস হপারের রোল, গ্রাস হপারের ভূমিকা কি, এইটা যখন বলছি, তখন কিন্তু আমরা 15, 17, 19, 20 যে প্রশ্ন এসেছিল, যেটা তোমাদের আসার সম্ভাবনা নেই, যেহেতু 19 এসছে, 20 এসছে, তাহলে 21 আসবে না, কিন্তু সেই প্রশ্ন যে এসেছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে প্রথমেই পেয়ে গেলাম গ্রীষ্মের বর্ণনা করতে গিয়ে। প্রশ্নটা কি ছিল, যে কবি কেন বলছেন যে পৃথিবীর গান কখনো থামছে না। তাহলে গ্রীষ্মের বর্ণনার মধ্যে অনেকটা চলে এলো, প্রায় তোমার 60% বা 50 থেকে 60% চলে এলো, যে পৃথিবীর গান কেন থামছে না। যা দেবো আমি উত্তর, এখানে প্রশ্ন এবং উত্তর, এই উত্তর যদি মুখস্থ করো, যে রকমেরই প্রশ্ন দিন না কেন, করতে পারবে 100% সিওরিটি। বোঝা গেল? অ্যান্ড দ্য সামার্স হার্ট ভাইব্রেটস, এবং গ্রীষ্মের হৃদয়, ঠিক আছে, হৃদয়, হার্ট, ভাইব্রেটস মানে ধুকপুক করে, ধাক 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 করছে। হোয়াইল দ্য সিজন, যখন ঋতুটি, পুটস পরিধান করা, পুটস অ্যান অ্যাপিয়ারেন্স, পুট অন মানে পরিধান করা হয়, যাই হোক এটা লিখলেও অসুবিধা নাই, পুটস অ্যান অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, অফ ডেজোলেশন, নির্জনতার এক পোশাক পরিধান করে। জেনারেটিং মানে যা সৃষ্টি করে, এ কাইন্ড অফ, এক রকমের, সামার টাইম, গ্রীষ্মকালীন, অ্যাসেটিক, ASCETIC, অ্যাসেটিক মেলাঙ্কলি, তাপস সুলভ বেদনা। একটু কঠিন বাংলা লাগতে পারে, মানে প্রচন্ড যখন রোদ গরম হচ্ছে, খাঁখা রোদ, খাঁখা মাঠে, প্রচন্ড রোদ, খাঁখা মাঠে, খাঁখা মাঠ, ফাঁকা মাঠ যখন দেখো, তখন কি মনে হয়, এটা যেন তপস্বিনী বা তাপস যিনি সাধনা করছেন, তপস্যা করছেন, সেরকম। আর ফাঁকা মাঠটা দেখলে একটা মনটা কিরকম একটু ভয়ের ব্যাপার থাকে, একটু মনটা খারাপ লাগে, সেটা হচ্ছে কি বেদনা, তার জন্য হচ্ছে অ্যাসেটিক, সামার টাইম অ্যাসেটিক মেলাঙ্কলি, ঠিক আছে। ইন আস, আমাদের মধ্যে, থ্রু দ্য ওয়ার্ডস, কিছু শব্দের মাধ্যমে। তাহলে এই যে ভাবটা, গ্রীষ্মটাকে দেখে আমাদের এই ভাবটা কেন আসছে, কিছু শব্দ কবি এমন ব্যবহার করেছেন, যে শব্দগুলোর জন্য এই ভাবটা আমাদের মনে আসছে। যেমন লাইক হট সান, কুলিং ট্রিজ, হেজ, নিউমন মিড এসেরা, যেমন তপ্ত সূর্যরশ্মি, ঠান্ডা ছায়াদানকারী গাছপালা, ঝোপ, তারপর সদ্য কাটা তৃণভূমি ইত্যাদি। তাহলে আমরা এই একটা প্রশ্নের উত্তর আমরা করে ফেললাম। কন্ডিশন অফ উইন্টার, শীতকালে প্রকৃতির অবস্থা কেমন থাকে। পোয়েট্রি ইন উইন্টার, শীতকালের গানটা কি, কবি কি বলেছেন, যে শীতকালের গান বলতে কি বলেছেন, এরকম যদি থাকে। বা বিউটি অফ উইন্টার, শীতের সৌন্দর্য, অর্থাৎ উইন্টার নিয়ে যে কোনো বড় কোশ্চেন যদি থাকে, অথবা উইন্টারের গায়ককে আমরা দেখেছি ক্রিকেট, তাহলে রোল অফ দ্য ক্রিকেট যদি বলে, ক্রিকেটের রোল বলো, এটাও থাকতে পারে। বা রোল অফ দ্য সেকেন্ড সিঙ্গার বলতে পারে, যে দ্বিতীয় গায়ককে, তাহলে সেটাও ক্রিকেট। এইভাবে নানাভাবে দিতে পারে। দ্য সেস্টেট অফ দ্য সনেট, বারবার বলেছি যে প্রশ্নের উত্তর পড়ার সময় প্রশ্নটা মাথায় রাখতে হবে। প্রশ্নটা কি, শীতের ছবি বা ক্রিকেটের রোল।
তার উত্তর, দ্য সেস্টেট অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ সনেটের সেস্টেট অংশটি ডিলস উইথ দ্য পিকচার অফ দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইন উইন্টার সিজন, শীত ঋতুতে পৃথিবীর গান নিয়ে কথা বলে। হোয়েন দ্য লিড ইজ টেকেন, এলইএডি লিড, হ্যাঁ, ইজ টেকেন বাই দ্য ক্রিকেট, যখন ঝিঝি পোকা নেতৃত্ব দান করে। আপহোল্ডিং দ্য ড্রিমি, এটা হচ্ছে কি ড্রিমি বিউটি অফ উইন্টার, মানে শীতের স্বপ্নবৎ সৌন্দর্য তুলে ধরার মাধ্যমে। লাইক দ্য স্টার্টিং অফ দ্য অক্টেভ, অক্টেভের শুরুর মতো, অক্টেভ মানে প্রথম 8টা লাইন বলে দিয়েছিলাম পড়াবার সময়, অক্টেভের শুরুর মতো দ্য স্টার্টিং অফ দ্য সেস্টেড বাই কিডস, কিডসের দ্বারা সেস্টেটের শুরুটাও ইজ অলসো দ্য সেম, একই। ডিক্লেয়ারিং, এটা উচ্চারণ হচ্ছে ডিক্লেয়ারিং, অ্যাবাউট দ্য পারপিচুয়াল, টি এর উচ্চারণ হবে না, এটা টি ইউ এ আছে তো চু হয়ে যাবে, টি ইউতে চু হয়ে যাবে, ঠিক আছে, দি টি ইউ এল, পারপিচুয়াল পোয়েট্রি অফ আর্থ, যা পৃথিবীর চিরকালীন সঙ্গীতের কথা বলে। দ্য ব্যারেন বিউটি অফ উইন্টার, শীতের নিঃসঙ্গ সৌন্দর্য কুড নট বি পারহ্যাপস ডেপিক্টেড বাই দ্য পোয়েট, কবি দ্বারা সম্ভবত অঙ্কন করা যেত না বা আঁকা যেত না, উইদাউট দ্য হেল্প অফ দ্য ক্রিকেট, ঝিঝি পোকার সাহায্য ছাড়া। ঠিক আছে, এরপরে দেখো ব্র্যাকেট আছে, তারপর স্টার আছে না, স্টারগুলো স্টার বা এ বি সি ডি 1 2 3 4 এগুলো লিখে রাখবে, কিন্তু হলে তোমরা লিখছো না পরীক্ষা খাতাতে, মনে থাকে জানো। হোয়েন দ্য সলিটারি উইন্টার ইভিনিং, যখন নিঃসঙ্গ শীত সন্ধ্যা, সলিটারি মানে নিঃসঙ্গ, ডিউ টু দ্য এক্সট্রিম কোল্ড, চরম শীতের কারণে, অ্যান্ড ফ্রস্ট ক্রিয়েটেড সাইলেন্স ইন দ্য সারাউন্ডিংস, এটা হচ্ছে কি সারাউন্ডিংস, হ্যাঁ, এবং চারিপাশে তুষার সৃষ্ট নীরবতার কারণে, সিমস টু লুজ দ্য সং অফ দ্য আর্থ, মনে হয় যেন পৃথিবীর গান হারিয়ে যাচ্ছে। দ্য ক্রিকেট চেরিসেস, হ্যাঁ, চেরিসেস দ্য মাদার নেচার্স এভার লাস্টিং পোয়েট্রি, ঝিঝি পোকা প্রকৃতিময় চিরকালীন সঙ্গীতকে আগলে রাখে, চেরিস করছে। ঠিক এইরকম ভাবেই আগের প্রশ্নের উত্তরটা, মানে গ্রীষ্মের সৌন্দর্য লেখার সময় এইরকম ভাবেই লেখানো আছে। ঠিক আছে, ফ্রম বিসাইড দ্য ফায়ার প্লেসের পাশ থেকে, উইথ দ্য ইনক্রিজিং হ্যাঁ ওয়ার্মথ, ক্রমবর্ধমান উষ্ণতার সাথে। ই অংশে কি আছে দেখো, ইন দ্য উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যায়, দ্য রেজোন্যান্স অফ দ্য ক্রিকেটস শ্রিল সাউন্ড, ঝিঝি পোকার তীক্ষ্ণ স্বরের অনুরণন, ক্রিয়েটস আ কাইন্ড অফ ওয়ার্ম অ্যাটমসফিয়ার, একরকম উষ্ণ আবহাওয়া সৃষ্টি করে। ইন দ্য কমফোর্ট অ্যান্ড ওয়ার্মথ অফ দ্য রুম, ঘরের আরাম ও উষ্ণতায়। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, এবং যার ফলে, টু ওয়ান হু হ্যাজ বিন হাফ অ্যাসলিপ ইন হিজ স্লাম্বার, একজন ব্যক্তির কাছে যিনি তার ঘুমে অর্ধচেতন আছেন, ইট সিমস, এরকম মনে হয়, দ্যাট যে, দ্য গ্রাস হপার অফ দ্য সামার, যে গ্রীষ্মের ট্রিলস ইন সাম গ্রাসি হিলস, কোনো ঘাসে ঢাকা পাহাড়ে শব্দ করছে। আমার উচ্চারণগুলো তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য একদম এত জোর দিয়ে দিয়ে করছি, হ্যাঁ, তোমরা খুব মন দিয়ে দেখবে। এই প্রশ্নের উত্তরটা আবার আগের যে প্রশ্নের উত্তরে মানে বাঁধুনিতে সেই একই ভাব রয়েছে, ওখানে ওয়ার্ডসের কথা রয়েছে, এখানেও রয়েছে। দেখো, দ্য ওয়ার্ডস লাইক লোন, ফ্রস্ট, সাইলেন্স, স্টোভ, ড্রাউজিনেস, এসেরা, নিঃসঙ্গ, তুষার, নীরবতা, অগ্নিকুণ্ড, ঢুলু ঢুলু ভাব ইত্যাদি শব্দগুলো আপহোল্ড দ্য পিসফুল গ্লুমি, এটা হচ্ছে গিয়ে পিসফুল গ্লুমি ওয়ার্ম সাইলেন্ট অ্যান্ড ব্যারেন বিউটি অফ উইন্টার, শীতের শান্তিপূর্ণ মন খারাপের মতো আরামদায়ক নিস্তব্ধ এবং নিঃসঙ্গ সৌন্দর্য তুলে ধরে। সো এক্সকুইজাইটলি দ্যাট উই দ্য রিডার্স, এত সুন্দরভাবে, এক্সকুইজাইটলি মানে সুন্দরভাবে, যে আমরা পাঠকরাও অলসো ক্যান ফিল, অনুভব করতে পারি, দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ দ্য উইন্টার ইভিনিং অফ এ ফার ল্যান্ড, এক দূর দেশের শীত সন্ধ্যার প্রশান্তি। হলো, তাহলে এটা আমরা ফিল করতে পারি। তাহলে এটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখে ফেললাম। আচ্ছা, মনে হতে পারে যে স্যার কি রকম সব শক্ত শক্ত শব্দগুলো দিয়েছেন গো, কিন্তু যদি মুখস্থ করতে শুরু করো মন দিয়ে, প্রথম আধ ঘন্টা 45 মিনিট তো একবারে মন বসবে না, সেই নিম পাতার মতো তেঁতো লাগবে। করলা, কাঁচা করলা খেলে যেমন লাগে সেরকম লাগবে, পড়তে তো মন তো হবে না সাধারণত, বেশিরভাগই আমরা জানি,
কিন্তু কিছু করার নাই, উপায় নাই হিসেবে পড়তে লাগলে আধ ঘন্টা 45 মিনিট গো গো করার পর দেখবো অটোমেটিক্যালি ভালো লাগছে। আর ভালো যখন লাগতে লাগবে তখন এই শব্দগুলো দেখবে একটা ছন্দের মতো কাজ করছে। লেখাটা এমনভাবে চেষ্টা করি আমি লেখাবার, যাতে মুখস্থ করলে না একটা আলাদা রকমের ভালো লাগবে, সেটা মুখস্থ না করলে বুঝতে পারবে না। তখন মনে হবে যে হ্যাঁ এই শব্দগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব দরকার, তখন এই শব্দগুলোকেই ভালো লেগে যাবে। ওকে, তাই বাবা তেতো ওষুধ গেলা করে একটু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? যাই হোক, পরের প্রশ্ন আসি। দেখো, যদি এরকমের প্রশ্ন দেয়, যে এই প্রশ্ন কখনো দেয়নি, ডিফারেন্স বিটুইন সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম এবং শীতের মধ্যে পার্থক্য, এইরকম প্রশ্ন যদি দেয়, বা যদি দেয় সিমিলারিটি বিটুইন সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম ও শীতের মধ্যে মিল, গ্রীষ্ম ও শীতের মধ্যে যদি বলে পার্থক্য দাও, ডিফারেন্স, বা যদি সিমিলারিটি ও দেয়, যে মিল দিল, হয়তো দিল যে পার্থক্য দাও, গ্রীষ্ম এবং শীতের মধ্যে, গ্রীষ্ম এবং শীতের যে ছবি ফুটে উঠেছে তার পার্থক্যটা লেখো তুমি তোমার নিজের ভাষায়, তারও যা উত্তর হবে। যদি বলে গ্রীষ্ম এবং শীতের মধ্যে যদি কোনো মিল থাকে সেটা লেখো, তার উত্তর একই হবে, কোনোদিনও হয় না। কিন্তু এমনভাবে করে দিয়েছি ভেতরে কয়েকটা মানে কল কবজা এদিক ওদিক করে কায়দা করে দিয়েছি, এই একটা প্রশ্ন উত্তর করে যদি লিখে দাও, দুটো প্রশ্নেরই উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তা যাই আসুক না কেন, মিল বা অমিল যাই আসুক, যেটা আমি বলছি সেটা তোমরা করবা। এর জন্য কি কি লিখতে হবে দেখো, ডি অংশটা লিখতে হবে 5 আর ই। 5টা তোমরা এখনো পাওনি, 5টা এখন আমরা এখনই দেখব, কিন্তু ডি আর ই দেখো পেয়ে গেছো, এই ডি আর ই অংশ পেয়ে গেছো। তাহলে দেখো ডি আর ই আমরা আগে পেয়েছি কিনা দেখাচ্ছি, এবারে তোমরা বুঝতে পারবে যে এই 1 2 3 4 5 বা ডি ই এগুলো স্যার কেন লিখেছে। ওকে, দেখো ডি আর ইটা আমরা কোথায় পেয়েছি দেখছি। দেখো ইটা এইটাই আমাদের ই আছে, এই দেখো ই মানে আগে যে প্রশ্নটা করলাম যে শীতকালের ছবি দেখাও বা ঝিঝি পোকার যে রোল, যে ভূমিকা, তাতে ই অংশ দিয়েছি, তাহলে এই ই অংশটা কিন্তু এখন আমরা যে প্রশ্নের উত্তর করতে চলেছি তাতে লাগছে। আর ডিটা পেয়েছি কিনা বল দিচ্ছি, দেখো ডিটা, দেখো ডিটা 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 ডিটা, এই দেখো যে প্রথম যে আমাদের প্রশ্ন আমরা আলোচনা করলাম, প্রথম প্রশ্নটা ছিল রোল অফ দ্য গ্রাসহপার বা বিউটি অফ সামার, এর শেষে দেখো ডি বলে একটা অংশ দিয়েছি, তাহলে এই ডিটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আর পরের যে শীতকাল সম্বন্ধে যে প্রশ্নটা হলো সেখানে এই দেখো ইটা মুখস্থ হয়ে গেছে, তাহলে ডি আর ইটা আর মুখস্থ করতে হলো না, কি মুখস্থ করব 5 অংশটা। তাহলে ডিটা যেহেতু আগে মানে আমি বলে দিয়েছি আর বলছি না, এই দেখো 5টা আগে পাইনি, এই পাচ্ছি, আর এই দেখো 5-এর পরে রয়েছে ই, তাহলে ইটারও মানে বলবো না, হ্যাঁ শুধু 5-এর মানেটা বলছি, দেখে যাও। বুঝতে পেরেছো তো? জলের চেয়েও তরল করে বোঝাবার চেষ্টা করছি, তোমরা একটু ট্রাই মারো, দেখো আরামসে নম্বর আসবে, কোনো ভয় নাই। দেখো, দেয়ার আর দ্য ডিফারেন্সেস মানে পার্থক্য আছে বিটুইন দ্য পিকচার অফ সামার অ্যান্ড দ্য পিকচার অফ উইন্টার, গ্রীষ্মের শীতের ছবির মধ্যে, এটা তো শিওর, এটা তো পার্থক্য তো থাকবেই নাকি। হোয়েন উই লুক ইনটু দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, ওকে, যখন আমরা শব্দ ফ্রেজগুলোকে দেখি তখন দেখছি পার্থক্য রয়েছে। কয়েন্ড বাই কিডস, কয়েন্ড, হ্যাঁ, যেগুলো কিডসের দ্বারা সৃষ্টি করা হয়েছে, বাট আই থিঙ্ক, কিন্তু আমি মনে করি, দেয়ার ইজ দ্য সিমিলারিটি, মিল রয়েছে, সিমিলারিটি বিটুইন দ্য পিকচার্স অফ দ্য টু সিজনস, দুটি ঋতুর ছবির মধ্যে, ইন দেয়ার টোন, তাদের সুরে, হুইচ প্রেজেন্স, যেটা তুলে ধরে। তাহলে শব্দগুলো দেখলে বোঝা যাচ্ছে যে অমিল, কিন্তু তাদের টোন, টোন মানে কি সুর, গ্রীষ্মের ছবিটাও যখন পড়বো, শীতের ছবিটাও যখন আমরা পড়তে পড়তে বুঝতে পারবো, তখন দেখবো সুর, ওদের যে সুর, সেইগুলো দেখলে কি দেখছি যে হুইচ প্রেজেন্স, যেটা তুলে ধরে দ্য সেম ফিলিং, একই অনুভূতি অফ লোনলিনেস অ্যান্ড সলিটিউড অ্যান্ড পিস অ্যান্ড মেলাঙ্কলি। তাহলে মিলটা কোথায়? গ্রীষ্ম এবং শীতের ছবির মধ্যে মিল কোথায়? এইখানে লোনলিনেস মানে একাকিত্বের, অ্যান্ড সলিটিউড মানে নির্জনতা, অ্যান্ড পিস এবং শান্তি, অ্যান্ড মেলাঙ্কলি এবং একটা মন খারাপ, এই দুটো ছবিতেই কিন্তু এই ব্যাপারগুলো যখন আমরা পড়ছি গ্রীষ্ম এবং শীত সম্বন্ধে, এই ব্যাপারগুলো চলে আসছে, একটা একাকিত্বের ব্যাপার, নির্জনতা, শান্তি, মন খারাপের একটা ব্যাপার চলে আসছে। ওকে, ক্রিয়েটেড, যেগুলো সৃষ্টি হয়েছে বাই বোথ দ্য সিঙ্গার্স অফ দ্য সিজনস,
ঋতু দুটির উভয় গায়কের দ্বারা দ্য গ্রাস হপার, তারা কে কে, দেখো কমা দিয়ে করা হয়েছে, এখানে কমা এটা দিতে হবে, দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট, যারা হলো ঘাস ফড়িং ও ঝিঝি পোকা। দাস এইভাবে দ্য পিকচার অফ সামার, গ্রীষ্মের ছবি, হ্যাজ বিন ক্যারেড অন। এই প্রশ্নটা পড়েছিল 2016-তে, বড় প্রশ্ন দিল যে গ্রীষ্মের ছবি আঁকো, তারপরে বলেছিল যে গ্রীষ্মের ছবিটা কিভাবে শীতের ছবির মধ্যে আমরা একটু একটু দেখতে পাচ্ছি। হ্যাজ বিন ক্যারেড অন মানে বহমান হয়েছে, টু দ্য পিকচার অফ উইন্টার, শীতের ছবিতে, অ্যাজ এ রিফ্রেন, সঙ্গীতের ধোয়ার মতো। সঙ্গীতের ধোয়া মানে মানে একটা গানের রেস বলতে পারি, সঙ্গীতের ধোয়ার মতো বা রেসের মতো, অফ দ্য সামার্স বিউটি, গ্রীষ্মের সৌন্দর্যের। তাহলে এইটুকু অংশ লিখে দিলেই, তার আগে ডি অংশটা নিলাম, এটা নিলাম, আর এই ই অংশটা লিখে দিলেই আমাদের মানে গ্রীষ্ম এবং শীতের মধ্যে মিল বা অমিল যাই প্রশ্ন দিন না কেন হয়ে যাবে। ওকে, বেশ। এই ই অংশটা আর বললাম না, এটা তো আগে বলেছি। একদম ই মানে একদম এই প্রশান্তি অবধি, হ্যাঁ, ই মানে এই প্রশান্তি অবধি। এর পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো এই প্রশ্নটাই, যে প্রশ্নটা কি বললাম, যে গ্রীষ্ম এবং শীতের মধ্যে মিল বা অমিল, এই প্রশ্নটা যদি ছোট থাকে 2 বা 3 নম্বরের দেয়, তাহলে আমরা শুধু 5 অংশটা লিখবো, যে 5 অংশটা এখনই আমরা পড়লাম, এই 5-এর অংশটা লিখবো, এটার জন্য আলাদা করে আর মুখস্থ করার দরকার নাই। এই যে 5 অংশটা এখনই আমি মানে বলে দিলাম, এই যে 5, ঠিক আছে, এই 5টা আমরা দেখো এইখানেই দিয়ে দিয়েছি। যদি ছোট্ট করে দেয় 2 বা 3 নম্বরের জন্য, তাহলে শুধু এই 5-এর যে অংশটুকু রয়েছে এইটুকু লিখলেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই প্রশ্ন মানে মিল বা অমিলের জন্য যদি ছোট মানে কম নম্বর দেয়, তাহলে শুধু 5টা লিখবো। আর যদি 6 বা 5 নম্বর দেয়, তাহলে ওই ডি প্লাস 5 প্লাস ই এটা লিখছি। তাহলে এটার 5টা যেহেতু এখনই বললাম, তাই আর বলছি না। আচ্ছা, এবার দেখো 2018-তে টাইটেল এসেছিল। টাইটেলটা করার জন্য কি করেছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস টাইটেল নিয়ে যে কোটেশন দেওয়া আছে আগে, মানে এইটা আমার পুরনো স্টুডেন্টরা জানে যে টাইটেল নিয়ে একটা কোটেশন দিয়েছিলাম। সেটা কি, যারা নতুন যদি কেউ থাকে, যারা এই চ্যানেলে দেখছে, তাদের জন্য বলি যে একটা কোটেশন, এই কোটেশন জিনিসটা খুব ভালো কাজ করে যদি ঠিক জায়গায় বসানো যায়, যে কোনো বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্নই হোক। তো টাইটেল নিয়ে যদি বাংলাতেও কোনো পাঠের টাইটেল, বা যদি বলে যে শিরোনামটা কতটা সার্থক, বা ইংরেজিতে এই গল্প বা এই কবিতার শিরোনামটা কতটা সার্থক, সেইটা লেখার সময় শেষে একটা কোটেশন দিয়ে দিতে পারো। সেই কোটেশনটা এখানে দেওয়া আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, আমরা দেখো এই ডি আর ইটা পেয়েছি, মানেও আমি বলে দিয়েছি, তোমরা মুখস্থ করে নিয়েছো, তার মানে আমি ধরে নিলাম মুখস্থ হয়ে গেছে। এ বি আর সি আর টাইটেল নিয়ে যে কোটেশন, এইটা বলে দিই। তাহলে এ বি সি আর টাইটেল নিয়ে কোটেশনটা বলে দিচ্ছি, আর ডিটা রিটা হয়ে গেছে। এইগুলো লিখলে তোমাদের টাইটেলটা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই, আবার আমি বলছি, বারবার বলছি, পরীক্ষা খাতায় এই এ বি সি ডি এগুলো লিখবে না, কিন্তু বাড়িতে নিজেদের সুবিধার জন্য খাতাতে যখন এই প্রশ্নের উত্তর দেখে দেখে লিখবে, তখন এ বি সি ডি এগুলো লিখে রাখবে। দেখো এই অংশটা কি আছে, যেটা আগে আমরা পড়িনি, মানে আমরা আগে কোনো প্রশ্নের উত্তরে পাইনি, এখন পাচ্ছি। দেখো, পেট্রাকান সনেট বাই জন কিটস লেখা একটি পেট্রাকান সনেট। এখানে একটা তাহলে প্রশ্নের এসে কি হচ্ছে থাকতে পারে যে পোয়েট্রি অফ আর্থ কি রকমের সনেট, তখন হয়ে যাবে পেট্রাকান সনেট। পেট্রাকান বানানটা দেখবে PETRAR, এই আরটা অনেকে দেয় না, দ্বিতীয় আরটা আর কি, CHN, পেট্রাকান সনেট বাই জন কিটস লেখা একটি পেট্রাকান সনেট, দ্য পোয়েট্রি অফ আর্থ, যার নাম দ্য পোয়েট্রি অফ আর্থ, ইজ অ্যান ইনস্ট্যান্স, হচ্ছে একটি উদাহরণ, অফ নেভার এন্ডিং সং অফ দ্য এভার লাস্টিং নেচার, মানে চিরস্থায়ী প্রকৃতির চিরকালীন গানের, ঠিক আছে। ইজ অ্যান ইনস্ট্যান্স, একটি উদাহরণ, অফ ভাইব্রান্ট ভাইটালিটি অফ লং লাস্টিং লাইফ ইন নেকটার লাইক নেচার, মানে অমৃতসম প্রকৃতিতে অমর জীবনের স্পন্দিত জীবনী শক্তির এটা একটা উদাহরণ, ঠিক আছে। এই যে এই শব্দগুলো দেখে প্রথমে আমি আগেই বললাম যে ভয় লাগবে একটু, কিন্তু যদি একবার ঢুকিয়ে ফেলতে পারো, মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখতে পাবে যে এই শব্দগুলো জাদুর মতো কাজ করবে পরীক্ষার খাতাতে।
ঠিক আছে, যে ভাইব্রান্ট ভাইটালিটি অফ লং লাস্টিং লাইফ ইন নেকটার লাইক নেচার। আমার আগে একটা স্টুডেন্ট ছিল, খুব একটা ভালো নয়, কিন্তু আমি যা দিতাম মুখস্থ করে ফেলতো। তো মুখস্থ করার পরে, মুখস্থ করার আগে বলতো স্যার এই কী সব শব্দ দিয়েছেন। মুখস্থ হয়ে যাওয়ার পরে ও আমাকে একাধিকবার বলেছে স্যার মানে এই জায়গাগুলো পড়তে বেশি ভালো লাগে, এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই জায়গাগুলোই পড়তে বেশি ভালো লাগবে, কিন্তু এখন মুখস্থটা করতে হবে। ঠিক আছে, মিলিয়ে নেবে আমার কথা, কারণ আমি স্টুডেন্ট ছিলাম, আমি জানি। ঠিক আছে, বেশ। ইট মিনস মিউজিক ইন নেচার, এর প্রকৃতি, এর অর্থ প্রকৃতির সঙ্গীত। অর ইট সিম্বলাইজেস, অথবা এটি প্রতীকী রূপদান করছে, সিম্বলাইজেস তোমার প্রতীকী রূপদান করছে, সং অফ দ্য নেচার, পৃথিবীর গানকে। দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য সনেট ওয়াজ, সনেটটির মূল শিরোনাম ছিল অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট। এই শর্ট কোশ্চেন আসতে পারে এটাও, যে অন দ্য গ্রাস হপার, এটা হপি হয়ে গেছে, এটা হপার হবে, অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, এইটা ছিল আসল এর মানে টাইটেল ছিল, পরে এটা চেঞ্জ হয়, বাট লেটার, কিন্তু পরে ইট ওয়াজ এনটাইটেলড উইথ দ্য প্রেজেন্ট ওয়ান, এটির বর্তমান নামকরণ করা হয়। হয়ে গেল এই অংশটা। হেয়ার দ্য টু পোয়েটস, এখানে দুই কবি, অর টু সিঙ্গার্স অফ নেচার, অথবা প্রকৃতির দুই গায়ক। আমি এই বড় কোশ্চেন এমনভাবে করেছি, মানে এসে কিউগুলো যেরকম আসে সেই এসে কিউ এর উত্তরও যাতে এখান থেকে হয়ে যায় সেই হিসেবে বলছি। এগুলো সব এসে কিউ আসে, কিন্তু যে বলতে পারে দুটো কবি কে কে বা দুটো গায়ক কে কে নেচারের, তখন এখান থেকে পেয়ে যাবে উত্তর। আর দ্য গ্রাস হপার ইন সামার হচ্ছে গ্রীষ্মে ঘাস ফড়িং, অ্যান্ড দ্য ক্রিকেট ইন উইন্টার, এবং শীতে ঝিঝি পোকা। দ্য অক্টেভ পার্ট অফ দ্য সনেট, সনেটের অক্টেভ অংশ, ইজ অল অ্যাবাউট দ্য গ্রাস হপার্স অ্যাপোস্ট্রফি এস আছে রোল, হচ্ছে ঘাস ফড়িং এর ভূমিকা নিয়ে। ইন কন্টিনিউইং দ্য পোয়েট্রি অফ আর্থ ইন সামার, গ্রীষ্মে পৃথিবীর গানকে চালিয়ে নিয়ে যেতে। অ্যান্ড দ্য সেস্টেড পার্ট, এবং সেস্টেড অংশটি, ইজ অ্যাবাউট দ্য এন্ডাউমেন্ট, এন্ডাউমেন্ট অফ দ্য ক্রিকেট ইন উইন্টার, হচ্ছে শীতকালে ঝিঝি পোকার প্রতিভা সম্বন্ধে। তাহলে হয়ে গেল বি অংশটা। এবার দেখো সিটাতে কি আছে, প্রশ্নটা কিন্তু মাথাতে সবসময় রাখতে হবে। আমরা টাইটেল তৈরি করছি, টাইটেল মানে কি, মূল ভাব, কবিতার মূল ভাবটা বলে দেওয়া, সেটা হচ্ছে গিয়ে টাইটেল। শেষে বলে দিতে হবে একটা লাইন, যে টাইটেলটা আমি মনে করছি, বা তাই আমি মনে করছি এই টাইটেলটা একদম উপযুক্ত। এই হচ্ছে একটা, যাই হোক। দেখো, অ্যাজ মোস্ট অফ দ্য আর্টিস্ট, সমস্ত শিল্পীর মতো, কিডস অলসো বিলিভস, কিডসও বিশ্বাস করেন, ইন দ্য ইমর্টালিটি অফ মাদার নেচার, প্রকৃতি মায়ের অমরত্বে। এটার উচ্চারণ হচ্ছে গিয়ে ইমর্টালিটি, ইমর্টালিটি অফ মাদার নেচার মানে প্রকৃতি মায়ের অমরত্বে। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য হার্ট অফ দিস সনেট, প্রথম বাক্যটি এই সনেটের জীবনকাঠি। ঠিক আছে, জীবনকাঠি মরণকাঠি সেই রূপকথার গল্প। is the dynamic declaration from the depth of the dauntless poet। এই জায়গাগুলো তোমাদের যদি মুখস্থ করে, এই জায়গাগুলো খুব ভালো লাগবে। বেপরোয়া কবি, গোটাটাই ভালো লাগবে, তার মধ্যে এটা বেশি ভালো লাগবে। বেপরোয়া কবির গহীন থেকে শক্তিশালী ঘোষণা, গহীন মানে মনের গভীর থেকে। হুজ ফ্রেন্ড, যার বন্ধু, লে হান্ট এক্সক্লেমড, তার বন্ধু, লেখা হচ্ছে ভুল আছে, এটা লে হবে, লয় একার, হ্যাঁ, লে হান্ট উচ্ছ্বসিত হয়ে বলেছেন, সাচ আ প্রসপারাস ওপেনিং, এরকম একটা সমৃদ্ধ সূচনা। এবারে ডি অংশটা দেখো, দ্য গ্রাস হপার বিং টায়ার্ড, এটা কিন্তু আগে হয়ে গেছে বলে ডি অংশটা বলছি না। এরপরে চলে আসছে ইটা, এটাও বলছি না, ওকে, কারণ এটা বলে দিয়েছি আগে। এগুলো হয়ে গেল সব একদম। ই মানে হচ্ছে গিয়ে এই এত দূর, এর অংশ হচ্ছে এই প্রশান্তি অবধি। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবারে এই বিলি কলিন্সের, এটা আমি একটু বাংলাটা বলে দিচ্ছি। বিলি কলিন্স রিমার্ক, বিলি কলিন্সের মতে, বিলি কলিন্স একজনের নাম, তাই বিলির বি এবং কলিন্সের সিটা দেখো বড় হাতে করা আছে, কলিন্স অ্যাপোস্ট্রফি। বিলি কলিন্সের মন্তব্য কি, দ্য টাইটেল অ্যান্ড দ্য ফার্স্ট ফিউ লাইন্স আর, শিরোনাম এবং প্রথম কয়েকটি লাইন হচ্ছে এ কাইন্ড অফ ওয়েলকাম ম্যাট, একরকম স্বাগতম আসন। ওয়েলকাম ম্যাট মানে কারো ঘরে ঢোকার সময় দেখো একটা পা পোষের মতো থাকে না, যেখানে ওয়েলকাম লেখা থাকে, ওইটাকে বলছে। হোয়ার আই অ্যাম ইনভাইটিং দ্য রিডার ইনসাইড, যেখানে আমি পাঠককে ভিতরে আহ্বান করি। মানে টাইটেলটা দেখলেই, যে কোনো গল্প হোক বা কবিতা হোক, টাইটেলটা দেখলে অনেকটা যেন
বুঝে যায় যে এই সম্বন্ধে হতে পারে ব্যাপারটা, ঠিক আছে? তার জন্য বলছে ইজ নোটিসড টু বি ট্রু, মানে সত্য বলেই বোঝা যায়, বা যেন ওই ওনার ওই কথাটা এক্ষেত্রে যেন সত্যি হয়ে যাচ্ছে। থ্রু দ্য টাইটেল অফ দ্য পোয়েট্রি অফ আর্থ অলসো, মানে পোয়েট্রি অফ আর্থের শিরোনামের মধ্য দিয়েও। তাহলে হয়ে গেল এটা একটা। এবার দেখো 2016-তে যে প্রশ্নটা এসছে, কি হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। ওই 2016-র প্রশ্ন, মানে গ্রীষ্মের কি ছবি ফুটে উঠেছে, আর হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এটা শীতকালে বা কিভাবে এটাকে নিয়ে আসা হচ্ছে। তাহলে এটা আগে কিন্তু আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? আগে আলোচনা করে দিয়েছি 2016 কোশ্চেনটা, মানে অন্য একটা কোশ্চেন লিখতে গিয়ে এটা পেয়ে গেছি, কিন্তু তোমরা দেখো ব্যাকে যাও দেখতে পাবে যে আলোচনা করে দিলাম, মানে গ্রীষ্মের যে ছবিটা যখন আমরা পড়ছিলাম ওইখানেই ছিল মোটামুটি, হ্যাঁ ওইখানেই ছিল, ঠিক আছে? তো এটা কিন্তু আলোচনা একবার আমাদের হয়ে গেছে, ঠিক আছে? দেখো এই 4 আর 5 নম্বর, 4 আর 5টা যদি এই 2016 কোশ্চেনটা ঘুরিয়ে ডাইরেক্ট দিয়ে দেয় বলে আমি আবার এখানে করলাম, ঠিক আছে? 2016 কোশ্চেনটা যদি একদম ডাইরেক্ট ঘুরিয়ে দিয়ে দেয় তাই আমি এখানে আবার করলাম। শুধু 4 আর 5টা লিখে দিলেই হবে। আর 4 আর 5 আমরা আগে মুখস্থ করে ফেলেছি। দেখো আমরা দেখাচ্ছি যে 4 আর 5 আমরা করেছি কিনা। 4 আর 5টা করেছি কিনা, করেছি তোমরা সবাই জানো, তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো 5 হলো, আর 4টা একদম প্রথমে আছে, 4টা একদম প্রথমে আছে বলছি। দেখো প্রথম যে কোশ্চেন, প্রথম কোশ্চেন মনে আছে কারোর? সামান্য যে কোনো বড় কোশ্চেন বা গ্রাসবা নিয়ে, এই দেখো 4, তাহলে এই 4 আমাদের আগে আমি আলোচনা করলাম, 5টাও হয়ে গেল। তাহলে 4 আর 5টা লিখে দিলি 2016 যে কোশ্চেন ওইটার উত্তর হয়ে গেল, ঠিক আছে? 2016 যে কোশ্চেন ডাইরেক্ট যদি ওইটা দিয়ে দেয় 4 আর 5 অংশটা তোমরা লিখে দেবে। এটা আমি আর আলোচনা করছি না, যেহেতু আলোচনা হয়ে গেছে, একটু আগেই করলাম, তোমরা 4 আর 5টা ওখানে দেখে নেবে। আর একটা প্রশ্ন এসছে, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বা সিজেস, এটা 15, 17, 19-এ চলে এসছে। এটা যদি এই আবার যদি দিয়ে দেয় ঘুরিয়ে, ওই যে বলে মাথা পাবো, তার যদি দিয়ে দেয় সেই কোন অংশটা লিখতে হবে আমি বলে দিয়েছি, একটু আগেই বলেছি, যখন এটা আলোচনা করতে করতে কিন্তু আমি বলে দিয়েছি প্রশ্ন এবং তাদের উত্তরগুলো এখানে। তবুও আর একবার প্রিসাইজলি তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য কোনটা কোনটা লিখতে হয় বলে দিচ্ছি। দেখো ডি প্লাস স্টার প্লাস ই, এই স্টার অংশটা পেয়েছো, আমি দেখিয়ে দিচ্ছি আবার। ডি প্লাস স্টার প্লাস ই যা তোমরা মুখস্থ করেছো সেইগুলোকেই লিখে দিলে হবে। পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, আসার সম্ভাবনা 1%ও নয়, কিন্তু ওই যে বললাম মাথা খারাপ হলে দিয়ে দিতেও পারে, তার জন্যই বলছি যে তোমরা ডি প্লাস স্টার প্লাস ই, ক্লান্ত হয়ে গেছি এতক্ষণ ধরে বকে বকে, আর ঘামছি তো তাই, ডি প্লাস স্টার প্লাস ই এইটা লিখে দেবে যদি আসে ইন কেস। কারণ তোমাদেরকে তো মানে এই ডি স্টার ই তো মুখস্থ করতে হচ্ছে অন্য প্রশ্নের উত্তর তৈরি করতে গিয়ে, ঠিক আছে? তাহলে সেই সঙ্গে এটাও হয়ে গেল, যেটা এসেছে সেটাও হয়ে গেল। প্রথমে কি বলেছি, যে রকমেরই প্রশ্ন দিক না কেন সমস্ত প্রশ্নের উত্তর এইখান থেকেই হবে। তাই 15, 17, 19 এবং 20-র উত্তরও আমরা এতক্ষণ যেগুলো আসার সম্ভাবনাও রয়েছে, ঠিক আছে, সেইগুলোর মধ্যেও ওই মানে এই 15, 17 এবং 19, 20 উত্তরও ভরা আছে, ওখান থেকেই লেখা যাবে। দেখো ডি প্লাস স্টার প্লাস ই তোমরা পেয়েছো, ডি আর ই তো পেয়েছোই, বারবার দেখানো হলো। স্টারটা দেখিয়ে দিচ্ছি কোথায়, দেখো ডি পেলে স্টারটা দেখাচ্ছি, দেখো স্টার 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 স্টার, এই দেখো এটা ই, ইটা কত দূর, ইটা একদম যত দূর, একদম একদম এই যে ই মানে এই যে ব্যাকেটের মধ্যে ভরা আছে, এই দেখো ব্যাকেট, এই দেখো ব্যাকেট, লাল ব্যাকেট শেষ হচ্ছে আর লাল ব্যাকেট কোথায় শুরু হচ্ছে, ই এর আগে, মানে কত দূর ই সেটা বুঝতে পারছো, ঠিক আছে? দেখো ই, ইটা এই ব্যাকেটের মধ্যে, মানে লাল ব্যাকেটের মধ্যে অংশটা ই, ঠিক আছে? তাহলে ডি হয়ে গেল, ই হয়ে গেল, স্টার, স্টারটা কোথায় আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো
তাই বলছি বাড়িতে যখন এই প্রশ্ন এবং এদের উত্তরগুলো লিখবে তখন স্টার ডি ই এগুলো লিখবে। এই দেখো স্টার, তাহলে স্টারটাও দেখো লাল ব্র্যাকেটের মধ্যের অংশটুকু স্টার, তার লাল ব্র্যাকেট এখান থেকে শুরু হলো, শুরু হয়ে একদম ই এর আগে পর্যন্ত এই যে এত দূর হলো উষ্ণতার সাথে, ঠিক আছে। এই যে তাহলে স্টার মানে কতটুকু, ই মানে কতটুকু, সেইগুলো বোঝাবার জন্য আমি ব্র্যাকেটগুলো দিয়েছি। এতক্ষণে বুঝতে পারলে তো? আমি চাইবো সবাই এগুলো খুব ভালো করে মুখস্থ করো, না দেখে লেখো, নিয়ে এইভাবে মুখস্থ করে ফেলো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ভালো রেজাল্ট হবেই, মাস্ট হতে বাধ্য। ওকে। আর এই লেখার মধ্যে যে ভাষা ভরা আছে, যে শব্দ ভরা আছে, এবং একটা সুরও রয়েছে, একটা ছন্দও রয়েছে, সুর রয়েছে, একটা ছন্দ, মানে কবিতার মতো ছন্দ নয়, মানে যদি মুখস্থ করে ফেলো তখন দেখবে একটা ভালো লাগছে। তার জন্যই বলছি যে সুর রয়েছে, ছন্দ রয়েছে, তো সেগুলো কিন্তু আলাদা রকমের নম্বর পেতে প্রচণ্ড হেল্প করবে, এটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। বেশ, তাহলে আমাদের শেষ প্রশ্নটা দেখি, যেটা আসার সম্ভাবনা খুব কম। 15, 17, 19 এবং 20-তে চলেছে এটা, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কেন কখনো থামে না। তাহলে এটাও তোমাদের কিন্তু আগে মুখস্থ করা হয়ে গেল। কি কি পেলাম দেখো, গ্রীষ্মের ছবি, শীতের ছবি, আমাদের গ্রাস হপারের রোল, ক্রিকেটের রোল, গ্রীষ্ম এবং শীতের মধ্যে মিল অমিল, টাইটেল, এইগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। গ্রীষ্মের ছবি কিভাবে শীতের ছবির মধ্যে একটু ঢুকে আছে এটাও পেলাম। যে কথাটা আমি মাঝে বললাম যে পড়তে একদম ভালো লাগবে না, বুঝতে পারছি না, তোমাদের সুবিধার জন্য যতটুকু সহজ সরল করা যায়, জল কি জলের চেয়েও সহজ করার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি। ওকে, তো বলবো পড়তে বসছো একদম ভালো লাগছে না, এখনো আমাদেরকে অনেক কাজ করতে হয়, বা আমাকে এমন কিছু কাজ করতে হবে আমার একদম ভালো লাগে না, একদম মানে সেই যাকে বলে জান জ্বলে যাওয়া ব্যাপার, যে কাজ দেয় তাকে মনে মনে সে অভিশাপ দেওয়ার মতো ব্যাপার। কিন্তু দেখেছি আমার যখন আর কিছু করার নাই, বাবা কাজটা করতেই হবে, যখন মন দিয়ে করতে শুরু করলাম, কিছু তো করার নাই, সে করার নাই, আমার ভালো লাগছে না, সেই অবস্থাতেও যখন করতে শুরু করলাম একটুক্ষণ পর দেখছি হ্যাঁ বেশ ভালো লাগছে। তো তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে একটা জোর করে বসে থাকতে হবে, গো 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 করতে করতে ভালো লেগে যাবে। এবং এই যে আমি তোমাদেরকে বলছি, তোমরা হয়তো মনে মনে বলবা, আমি সামনে থাকলে মনে মনে বলবা, এখন তো সামনে নাই, জোরে জোরেই হয়তো বলবে যে স্যার আমরা জানি ওটা, যদি মানে খানিক্ষণ গঙ্গ করি অটোমেটিক্যালি বসে যায় মন। তাই বলবো ইংরেজি এটা নম্বর পাওয়া যতটা সোজা এইচএসে, আমি বলছি সোজা, সত্যিই সোজা, কঠিনও ততটা কঠিন। কেন? যদি একবারই না দেখো যে স্টেজে মেকআপ মেরে দেবো, যার কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তাহলে কিন্তু ভয়ঙ্কর কঠিন। আর এখন থেকে পড়তে শুরু করে দাও, আমি বলে দিচ্ছি ভালো লাগবেই লাগবে। আমি তোমাদেরকে এইসব দেব, প্রশ্ন এবং উত্তরের মাঝে মাঝে টিপস দেবো কিভাবে কি কি করতে হবে, সেই সমস্ত তোমাদেরকে ডিটেলসে শুনতে হবে, বুঝতে হবে। আর এই উত্তর আমি দিলাম, দেখে দেখে লিখে নিলে মুখস্থ করে নেবো, করবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে এবং শুনবে আমি কি বলছি, তবেই বুঝতে পারবে। তাছাড়া কেউ ডি এ বি কোনো মানে কেউ কিছু বুঝতে পারবে না, তাই পুরোটা বারবার দেখতে হবে, বুঝতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে। আর ভালো লাগবে না এটা বাবা জানা কথা, পড়তে ভালো লাগা লোক মানে বাচ্চা ছিল 1%-এর চেয়েও হয়তো কম, ঠিক আছে। দায়পড়ি করতে হয়, ঠেলাপড়ি করতে হয়, কিন্তু ওই জোর করে একবার বসে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ঘামছি, খুব ঘামছি, প্রচণ্ড ঘামছি, তবু মাথাতে এইটা কেন, কারণ লকডাউন, চুল কেটেছি, নিজে নিজেই কেটেছি, তো আমার নিজের আর্ট আমি সবাইকে দেখাবো কেন, তাই ঘামছি। অ্যাকচুয়ালি দেখালে না অজ্ঞান হয়ে যাবে আমার চুল কাটা দেখলে, তাই ঘামছি, ঠিক আছে। বেশ, তাহলে কিন্তু আমি আশা করছি যে তোমরা ভালোভাবে পড়বে, যার যা অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে। ওকে, রেজাল্ট ভালো চাই, রেজাল্ট ভালো চাই, 100% রেজাল্ট ভালো চাই চাই চাই। আমি যা যা বলছি কন্টিনিউ সেটা একদম পুরোপুরি যদি কেউ মেনে চলে, তাহলে আমি বলে দিচ্ছি অন্ততপক্ষে 80% নম্বর হবেই হবে, শিওর হবে। তোমাদের এইসব হচ্ছে এর মধ্যেই এসে কিউ থাকবে, তাই আমার বড় কোশ্চেনগুলো মুখস্থ করে ফেলা, তারপরেও আমি এসে কিউ প্র্যাকটিস করাবো, গ্রামার প্র্যাকটিস করাবো টেস্ট পেপার থেকে, আমি চেষ্টা করব যতটা করা যায়। হ্যাঁ, তোমাদেরকে একটু স্পিড করতে হবে। পোয়েট্রি অফ আর্থ পড়াটা বোঝানোটা অনেক দিন আগে দিয়েছি, একদিন পরে এটা আমি দিচ্ছি,
তোমাদেরকে একটু স্পিড করতে হবে। তোমরা যা খাটবে তার তুলনায় আমাকে অনেক বেশি খাটতে হচ্ছে, বহুত বলে বোঝাইতে পারবো না। একটা ভিডিও তৈরি করতে গেলে বহুত ঝামেলা, বহুত বহুত বহুত। তাই বলবো যে তোমরাও খাটো। আমি চাই তোমাদের রেজাল্ট, ব্যাস রেজাল্টটা ভালো হয়ে যাক। ওকে, তাহলে গুড বাই।